আচ্ছা, এটা হচ্ছে ডিবেঞ্চার রিডিউকশন। ডিবেঞ্চারটা তো কোথায় থাকে? ব্যালেন্স শিটের কোন দিকে থাকে? ডিবেঞ্চার ব্যালেন্স শিটের কোন দিকে থাকে? লাইবিলিটি। কারণ এদের থেকে কোম্পানি টাকা নিয়েছে, মানে ঋণ নিয়েছে, কোম্পানিকে টাকা দিয়েছে। গিভার সবসময় ক্রেডিট হয়, এরা গিভার। এরা টাকা দিয়েছে কেন না কোম্পানির মূলধনে এরা টাকা জুগিয়েছে। কোম্পানির মূলধনে আর কে টাকা যোগায়? কোম্পানির শেয়ার হোল্ডার। তারা কেন? তাদের সঙ্গে এদের তফাৎ কি? তারা কোম্পানির মালিক হয়, লাভ লোকসানের ভাগিদার হয়। এরা লাভ লোকসানের ভাগিদার হয় না, এরা একটা নির্দিষ্ট সুদ পায়। এরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে থাকে। এবার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে যেটা হয় না সেটা হচ্ছে পরিশোধ হয় না। ডিবেঞ্চারের ক্ষেত্রে পরিশোধ, মানে এই যে ডিবেঞ্চার আবার নাও হতে পারে। ডিবেঞ্চার আমি বলেছিলাম আগের দিন কত রকমের ডিবেঞ্চার হয়, যেগুলো রেজিস্টার্ড ডিবেঞ্চার, ইররিডিউয়েবল, পরিশোধযোগ্য নয়, সেগুলো চিরকাল থাকবে। কোম্পানি যখন উঠে যাবে তখন তারা টাকা পাবে, ততদিন তারা নির্দিষ্ট হারে সুদ পাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিবেঞ্চারটা রিডিউয়েবল হয়, অর্থাৎ ডিবেঞ্চারটা পরিশোধযোগ্য হয়। কবে পরিশোধযোগ্য? 5 বছর 10 বছর পরে। তো আমরা আগের দিন যখন ডিবেঞ্চারটা ইস্যু হয় তখন নানান ঝামেলা হয় আর কি, মানে নানান রকম সমস্যা, অল্টারনেটিভ অপশনস থাকে। ডিসকাউন্টে ইস্যু, প্রিমিয়ামে ইস্যু, অ্যাট পার ইস্যু, আবার রিডিউয়েবল অ্যাট পার, রিডিউয়েবল অ্যাট ডিসকাউন্ট, রিডিউয়েবল অ্যাট প্রিমিয়াম। এই সমস্ত কিছু আমরা নানান রকম করে পারমুটেশন কম্বিনেশন করে, ওরা 6টা অঙ্ক আমি মানে 6 রকমের দেখিয়েছিলাম, ABCDEF করে। সেটা সেটা করলেই হবে এবং সেটা বোঝা থাকলেই হবে। আজকে যেটা করবো সেটা হচ্ছে, ইস্যু তো হয়ে গেছিল 5 বছর আগে বা 1 বছর আগে বা 3 বছর আগে, যাই হোক, আজকে সেটা পরিশোধ হচ্ছে, রিডিউকশন হচ্ছে। এই রিডিউকশনটা কতটা, এগুলো একটু থিওরি গুলো পড়ে নিও। এই থিওরি গুলো আমি আর বেশি সময় নষ্ট করবো না, এগুলো তোমাদের নিজেদের সুবিধার্থে এই এইগুলো আর কি। এটা বেশ সুন্দর করে সাজিয়েছে, মানে কি কি আমরা শিখতে চলেছি কোম্পানি ক্ষেত্রে। যা নির্মাণ করার ক্ষমতা আছে, না এটা তো আগের দিনের ক্লাস, সরি, এটা তো আগের দিনের ক্লাস, এটা ইস্যু অফ ডিবেঞ্চার। এটা ইস্যু অফ ডিবেঞ্চার শেষ হলো। এই ডিবেঞ্চার রিডিউকশন উদ্দেশ্য কি, পরিশোধের উপায় কি, পরিশোধ করার পদ্ধতি, এই থিওরি গুলোর মধ্যে গিয়ে যদি আলোচনাটা করি তোমাদের বুঝতে একটু অসুবিধা। আমি ডাইরেক্ট জার্নাল এবং প্রবলেমে যাচ্ছি, প্রবলেমস মানে সলিউশনস। তো সেইটা যদি তোমাদের আমি সেইভাবে প্রজেকশনটা দিই চ্যাপ্টারটার উপরে, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। দেন আমি যখন এগুলো বক বক করতে থাকি, তোমরাও বোর হবে, আর যা বইতে আছে এইগুলো তো আর কিছু বলার নেই, তো আছেই লেখা, একবার দেখলেই বুঝতে পারবে। এমনি আর কি বলবো। তা এই পরিশোধের উপায় যদি ইররিডিউয়েবল না হয়, মানে পরিশোধযোগ্য যদি হয়, অপরিশোধনীয় তো পরিশোধ করবোই, সে তো থাকবে, চিরকাল থাকবে, কিন্তু তা বেশিরভাগ ক্ষেত্রে রিডিউয়েবল হয়। এটা হচ্ছে কি, রিডিউয়েবল দুভাবে হয়। একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে, মানে 3 বছর পরে, 5 বছর পরে। আর একটা না, প্রতি বছর রিডিউকশন হবে লট লট করে, লট বাই ড্রয়িং লটস। মানে আমি আজকে 5 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করলাম, সবার সঙ্গে বলে দিলাম 1 বছর পর 1 লাখ করবো, 2 বছর পর 1 লাখ করবো, 3 বছর পর 1 লাখ করবো, 4 বছর পর 1 লাখ করবো, 5 বছর পর ফাইনালি 1 লাখ করবো, দিয়ে দেবো। প্রশ্ন হলো কাদের দেবেন কাদের দেবেন না।
প্রথম বছর কাজে দেবে ড্রয়িং, এখানে লটারি ড্র হবে, সেই ড্রয়িংয়ে যাদের নাম উঠবে তারা এবারে পরিশোধটা করা যেতে পারে দুভাবে, একটা পেমেন্ট আউট অফ ক্যাপিটাল, একটা পেমেন্ট আউট অফ প্রফিট। পেমেন্ট আউট অফ ক্যাপিটাল আমার ডিবেঞ্চার ছিল, আমি ডিবেঞ্চারটা রিডিউশন করে দিলাম। এই যে রিডিউশন করলাম, তুমি একটু ভাবো যেদিনকে তুমি রিডিউশনটা করছো, যে বছরে, সেই বছরে একটা টাকা কিন্তু কোম্পানির ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় ক্যাপিটাল ইরোশন। ইরোশন স্পেলিং হচ্ছে IRROSION। ইরোশন মানে ক্ষতি, যেমন জমির ক্ষতি হয়, জমির ইরোশন হয়, ঠিক আছে? সেই রকম ইরোশন হচ্ছে ক্ষতি। আর আমি যখন এরকম একবারে টাকাটা দিয়ে দেবো কোম্পানি, তখন এক মিনিট, আমাদের সন্দেহ করে দেখছি। এক সেকেন্ড। আচ্ছা, এই ইরোশনটা যদি হয়, কোম্পানির মানে টাকা যদি হঠাৎ করে বেরিয়ে যায়, তাহলে ক্যাপিটালের, হ্যাঁ, ক্যাপিটালের যেটা ঘাটতি হলো, সেই ঘাটতিটা সামাল দেওয়ার মতন কোম্পানি অনেক সময় বিপর্যয় ঘটে, হঠাৎ করে টাকাটা বেরিয়ে যাবে। তো সেই জন্য কোম্পানি কি করে, একটা প্রস্তুতি নেয়। আমি আজকে ইস্যু করলাম, 5 বছর পর রিডিউশন করবো, 5 বছর প্রতি বছর যদি আমি একটা করে টাকা সরিয়ে রাখি, প্রস্তুত থাকি, তাহলে সেটা আমার সুবিধা হবে। কিভাবে প্রস্তুত থাকবো না, আমি একটা ঋণপত্র পরিষেবা তহবিল গঠন করব। তহবিল গঠন করব কিরকম করবো দেখো, মানে আমি তোমাদের এই জানাবো, তোমাদের চোখের সামনে থাক, আমি বলছি, তোমরা বুঝতে পারবে। আমার যে প্রফিট হয়, প্রফিটটা পিএল অ্যাকাউন্টে হয়, ট্রেডিং পিএল এর পরে পিএল এর শেষে প্রফিটটা বেরোলো, সব আয় থেকে সব ব্যয় বাদ দিয়ে হলো। এবার সেই প্রফিটটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট করি, মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করি। সেটা কোথায় করি? প্রফিট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, মানে পিএল অ্যাকাউন্টের নিচে, তাই বলা হয় বিলো দ্য লাইন। অ্যাবভ দ্য লাইন হচ্ছে পিএল, বিলো দ্য লাইন হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ওই পিএল এর যে প্রফিট, সেটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ডান দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাই ব্যালেন্স বিডি করে বা বাই পিএল বলে, এবারে বাদ দিকে অ্যাপ্রোপ্রিয়েশন বা ডিস্ট্রিবিউশনটা দেখায়, মানে প্রফিটের ডিস্ট্রিবিউশন। যেমন জেনারেল রিজার্ভে এত গেল, রিজার্ভে, জেনারেল রিজার্ভে এত গেল, রিজার্ভ এরকম অনেক হতে পারে, নানান রকমের রিজার্ভ হতে পারে। সেই সমস্ত রিজার্ভ গুলোকে আমি শিট টাকাগুলো বুক করে রাখলাম, সরিয়ে রাখলাম। ঠিক সেই রকম ডিবেঞ্চার রিডিউশন বলে একটা রিজার্ভ বলবো না, এখনই এটাকে রিজার্ভ বলবো না, ডিবেঞ্চার রিডিউশন ফান্ড বা ডিবেঞ্চার রিডিউশন সিঙ্কিং ফান্ড বলে একটা অ্যাকাউন্ট আমি সরিয়ে রাখলাম। কেন সরিয়ে রাখলাম? কারণ পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের শেষে কিন্তু আমি ডিভিডেন্ডটা দিয়ে দেবো, শেয়ার হোল্ডার ডিভিডেন্ড দিয়ে দেওয়ার পর কিন্তু আর কিছু করার থাকবে না আমার। তাহলে যা প্রফিটটা হলো, ডিভিডেন্ডটা দেওয়ার আগে ওই প্রফিট থেকে যা যা জিনিস সরিয়ে রাখবা ভবিষ্যতের জন্য, সেটা আমি সরিয়ে রাখলাম। আমি সরিয়ে রাখার পরে আমি ডিভিডেন্ড পে করব। তার মানে ডিভিডেন্ড পে করবার আগেই আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে ঋণ পরিশোধের টাকাটা, যেটা আমি জানি আমাকে করতেই হবে, এটা আমার একটা লায়াবিলিটি গ্রো করবেই, আজ না 5 বছর পর, তাহলে তার জন্য আমি একটা প্রস্তুতি নিয়ে এখন থেকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট টু ডিবেঞ্চার রিডিউশন ফান্ড করে রাখি। এবার
তত পরিমাণ টাকা, তাহলে এটা কি হলো, এটা কি হবে বলতো, এটা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বা টা কমে যাবে, সেখানে আসবে ডিবেঞ্চার রিডিমশন সিঙ্কিং ফান্ড বলে একটা ফান্ড। এটা তো লায়াবিলিটি সাইডে একটা ম্যানেজমেন্ট হবে, কি ম্যানেজমেন্ট, প্রফিটটাকে আমি সরিয়ে রাখলাম, রেখে বাকিটা ডিভিডেন্ড দিলাম, হলো। কিন্তু টাকা কি হবে, অ্যাসেট সাইডে তো আমার টাকা পড়ে আছে, ব্যাংক পড়ে আছে, সেইখান থেকে পরিমাণ টাকা সরিয়ে আমি এটা ডিবেঞ্চার রিডিমশন সিঙ্কিং, ডিবেঞ্চার রিডিমশন ইনভেস্টমেন্ট ফান্ড, এই ইনভেস্টমেন্ট শব্দটা ইম্পর্টেন্ট। অর্থাৎ অ্যাসেট সাইডে আমি একটা ইনভেস্টমেন্ট ফান্ড করলাম, তার নাম দিলাম ডিবেঞ্চার রিডিমশন ইনভেস্টমেন্ট ফান্ড টু ব্যাংক, ব্যাংক ক্রেডিট করবে। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংক থাকবে, সরি ডিবেঞ্চার রিডিমশন ইনভেস্টমেন্ট ফান্ড থাকবে, আর লায়াবিলিটি সাইডে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে ক্রেডিট হলো, মানে তৈরি হলো, ক্রিয়েট হলো ডিবেঞ্চার রিডিমশন সিঙ্কিং ফান্ড, এই চলবে। এবার প্রতি বছর যখন সুদ দেব, তখন সুদের জন্য কমন এন্ট্রি আমরা করব, মানে সুদ যেটা দেব সেটা হচ্ছে ডিবেঞ্চার ইন্টারেস্ট টু ব্যাংক, আর সুদ যেটা ইনভেস্টমেন্ট থেকে পাবো সেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার রিডিমশন ইনভেস্টমেন্ট। এইখানটা না করে আমি যদি তোমাদের ডাইরেক্ট একটা অঙ্কে যাই, তাহলে তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করতে পারি, এইটা দেখো রূপান্তর, মানে কি হয় কনভার্সন, ডিবেঞ্চারটা শোধ করলাম, এতক্ষণ তো কথা বললাম, টাকা দিয়ে দেওয়ার গল্প বললাম, এবার যেটা বলতে চাইছি টাকা দেবো না, ও ডিবেঞ্চারটাকে আমি আমার শেয়ারে কনভার্ট করব, আমার যারা ডিবেঞ্চার হোল্ডার তারা আমার শেয়ার হোল্ডার হয়ে যাবে। এরকম একটা অঙ্ক আমি আজকে তোমাদের দেখাবো। ধরো আমার প্রথম অঙ্কটা পেজ নাম্বার 25, অঙ্কটা কি আছে বলো, একটা কোম্পানি ইস্যু করেছে 2000 ডিবেঞ্চার, তার 8% ইন্টারেস্ট রেট, মানে বছরে 8% পাবে, প্রতিটা ডিবেঞ্চার 100 টাকা করে, তার মানে 2000 ইন্টু 100 মানে 2 লাখ টাকা। কিন্তু ইস্যু করেছিল 6% ডিসকাউন্ট, মানে পুরো 2 লাখ পাইনি, 2 লাখের 6% পাইনি, মানে 12,000 পাইনি, পেয়েছে 1,88,000 টাকা। ভালো কথা। তাহলে এই জার্নালটা কি হবে, এই জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,88,000, এটা কিন্তু ইস্যু, এটা কিন্তু ইস্যু এন্ট্রি, আগের দিন করিয়েছিলাম। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,88,000, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারস অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু ডিবেঞ্চার 2 লাখ। এবারে আজকের যেটা শেখা, এটা হচ্ছে রিডেমশন। এবার বলছে দ্য ইন্টারেস্ট, এবার ডিবেঞ্চারে যে 8% বললাম, ওটা বছরে দুবার করে দেবো, মানে 4% করে দেবো। আর এই জায়গাটা এবারে আসো, এই যেটা আমি আজকে শেখাচ্ছি, 31st ডিসেম্বর এভরি ইয়ার 1/5 অফ দ্য ডিবেঞ্চার্স, 1/5 মানে 2 লাখের 1/5 মানে 40,000 টাকা করে ডিবেঞ্চার শ্যাল বি রিডিমড, আমরা শোধ করে দেব প্রত্যেক বছর, বছরের শেষে। এটা শুরু করেছে কবে, জানুয়ারি 98, তাহলে 31st ডিসেম্বর 98 করবো, 31st ডিসেম্বর 99 করবো, 31st ডিসেম্বর 2000 করবো, 2001 করবো, 2002 করবো, তাহলে ওটা শেষ হয়ে যায় 5 বছর। কিন্তু আমার কথা বলছে তুমি 2 বছর রেন্ট যাবে, 98 আর 99, পরের গুলো একই হবে। প্রথম যেটা বললাম ইস্যু রেট, ব্যাংক ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, ডিবেঞ্চার। এইবার 6 মাস পরে, এটা জানুয়ারি, তাহলে জুনে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট কত দিতে হবে, 8% বছরে, মানে 6 মাসে 4%, 4% অন 2 লাখ করো 8,000, তাহলে ডিবেঞ্চার ইন্টারেস্ট এখন ডেবিট টু ব্যাংক 8,000। আবার 31st ডিসেম্বরে ডিবেঞ্চার ইন্টারেস্ট ব্যাংক 8,000, 16,000 ইন্টারেস্ট পেমেন্ট করলাম টোটাল বছরে। এবার তো বলেছি 40,000 টাকা ডিবেঞ্চার শোধ করে দেবো। এবার ডিবেঞ্চার শোধ করলাম ওই 31st ডিসেম্বরে, 8% ডিবেঞ্চার ডেবিট টু ব্যাংক 40,000,
এই 40,000 2 লাখের কারা কারা সেটা কিন্তু ড্রয়িং এ ঠিক হয়েছে। সেটা আমার জার্নাল করতে গিয়ে দেখার দরকার নেই কাকে কাকে দিচ্ছি 40,000 টাকা শোধ করছি, দ্যাটস ইট। এইবার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এবার আমি পিএল এ ট্রান্সফার করবো। কি ক্ষতি হয়েছে? 16,000 টাকা ইন্টারেস্ট দিয়েছি, তাই ডিবেঞ্চার ইন্টারেস্টটা পিএল দেবে টু ডিবেঞ্চার ইন্টারেস্ট, আর ওই যে 12,000 টাকা ডিসকাউন্টে করেছিলাম সেই ডিসকাউন্টটাও তো আমার অ্যাকচুয়ালি পিএল এ ট্রান্সফার করতে হবে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু একবারে করব এটাও আমি প্রপোর্শনালি করব। আমি যদি 1/5 মানে 40,000 শোধ করে থাকি তাহলে 1/5 বা 12,000 1/5 না 5/15 1/3 1/3 আমি এ করব। কেন 5/15 করছে না? এটা তো বুঝলাম না। 40,000 বাই 20,000 এই সরি 2 লাখ 1/5 তো ডিভিডেন্ড স্যালারি, তাহলে তো এটা ভুল করছে, তো 5/15 হবে না, এটা 1/5 হবে, এটা ভুল করেছে, এটা ভুল হয়েছে, এটা 5/15 হবে না, এটা 1/5 হবে। মানে যতটা ডিভিডেন্ড তুমি রিডাকশন করছো ততটা আমি ট্রান্সফার করব পিএল এ। আমার টোটাল ডিসকাউন্ট ছিল 12,000, তাহলে 12,000 তো 1/5 হবে ট্রান্সফার টু পিএল। আর ওই যে শোধ করে দিলাম 40,000, এতে কি হলো? ক্যাপিটালটা কমে গেল, ডিবেঞ্চার ক্যাপিটাল ঘাটতি হয়ে গেল, ক্যাপিটাল ইরোশন। সঙ্গে আমি কি করলাম? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট রিজার্ভ, মানে আমার পিএল অ্যাকাউন্ট থেকে প্রফিট যেটা হয়েছিল তার থেকে আমি সরিয়ে টাকাটা জেনারেল রিজার্ভে পাঠিয়ে দিলাম, যাতে করে এই টাকাটা আমার ব্যবসায় থেকে যাবে। যদিও ওপর থেকে উড়ে গেল, ডিবেঞ্চার 40,000 উড়ে গেল। কি করে উড়ে গেল? এই যে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মানে ক্যাপিটালে ডিবেঞ্চারের ঘাটতি হলো, একটা ভ্যাকুয়াম তৈরি হলো। এই ভ্যাকুয়ামটা যাতে সত্যিকারের ভ্যাকুয়াম না হয়, তাই জন্য আমি একটা পুশ ব্যাক করলাম পিএল অ্যাপ্লিকেশন ডেবিট টু জয়েন্ট রিজার্ভ। যেহেতু আমি জয়েন্ট রিজার্ভ পাঠিয়ে দিলাম, এই টাকা থেকে এখন আমরা ডিভিডেন্ড দিতে পারবো। এটা আমার ব্যবসায় ডিবেঞ্চার বলে থাকবে না, জেনারেল রিজার্ভ বলে থাকবে। যদি এটা না করতাম তাহলে পিএল অ্যাপ্লিকেশন টাকাটা কিন্তু আমার উড়ে যেত, মানে কোনো না কোনো ভাবে ডিভিডেন্ড বা এটা ওটা খরচা করতে হতো। কিন্তু এটা আমি সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে ওই ভ্যাকুয়ামটা হচ্ছে ডিবেঞ্চারটা ডেবিট হয়ে গেল, সেই ভ্যাকুয়ামটাকে আবার ফিল আপ করলাম, সো দ্যাট ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। পরের বছর 99 এর জুনে আবার ডিবেঞ্চার ইন্টারেস্ট হবে। এবার কত দেবো? 2 লাখ থেকে 40 হয়ে গেছে, তাহলে 1,60,000, তাহলে 1,60,000 এর 4%, 464, হ্যাঁ 6,400। আবার 31 ডিসেম্বরে এটা ভুল করেছে, আবার এটা ডিবেঞ্চার ইন্টারেস্ট হবে, ডিবেঞ্চার হবে না, অনেক ভুল আছে। ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 6,400। এইবার দেখা 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 40,000 এটা মতো করব। এবার ইন্টারেস্ট এটা 12,800, 6,400 করে দিত, 12,800, আর ডিসকাউন্ট অন ডিবেঞ্চার এটাও 1/5 হওয়ার কথা। এরা কি করে বুঝতে পেরেছে? এরা ডিবেঞ্চার ইন্টারেস্টটাকে না ওই 5 আর 3 2 1 রেশিওতে ভাগ করেছে। বুঝতে পারছো? টোটাল ডিবেঞ্চারটাকে 5 প্রথম বছরে 5, তারপর বছরে 4, 5 4 3 2 1 এইভাবে ভাগ করেছে, ডিস্ট্রিবিউট করেছে, পিএল অ্যাকাউন্টে শিফট করেছে। করা যায়, এটা ভুল বলবো না, এটা ঠিক আছে, এটা করা যায়। মানে আমার টোটাল ডিবেঞ্চার ইন্টারেস্ট ডিবেঞ্চার ডিসকাউন্ট ছিল 12,000, তো 12,000 টাকাটা প্রথম বছরে 5 4, প্রথম বছরে 5, তারপর বছরে 4 3 2 1 ক্রমশ কমতে থাকছে। ডিবেঞ্চার ইন্টারেস্টটাকে
পেন্ডিং থাকছে না, যে ডিবেঞ্চারটা আমার কাছে থাকছে তার রেশিওতে ভাগ করছে। যেমন আমি বলছি শোনো 5431 প্রত্যেকে পেয়েছে ওরা, প্রথম বছর 2 লাখ টাকা ডিবেঞ্চার ছিল, তাহলে দেখো তুমি 2 লাখ, পরের বছর 1,60,000, তারপরের বছর 1,20,000, তারপরের বছর 80, তারপরের বছর 40। এবার তুমি রেশিও করো, ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং রেশিওতে ডিবেঞ্চার ইন্টারেস্টটাকে ভাগ করেছে। ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং রেশিও যত টাকাটা তত টাকা হিসেবে ডিবেঞ্চার ডিসকাউন্টটাকে পিএল এ ট্রান্সফার করেছে, তাই এরকম করেছে। আচ্ছা, পিএল ডেবিট জানি এটা যেটা শো হয়ে গেল সেটা থার্ড ইয়ার আর করছি না, কারণ আমি 98 এই দুটো ইয়ারই করতে বলেছি। আর এবারে যেটা হবে সেটা হচ্ছে আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে একটু যাই, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা রিডিমশন আরেকটা ইয়ে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এই ব্যালেন্স গুলো আছে, সিঙ্কিং ফান্ড আছে 50,000। এই সিঙ্কিং ফান্ডটা কিভাবে তৈরি হয়েছে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট করে সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। ওই যে বলছিলাম না যে প্রতি বছর একটা ব্যবস্থা করে রাখা, ভবিষ্যতে যাতে একটা ঝটকা না লাগে, ওইভাবে ওরা সিঙ্কিং ফান্ড 50,000 টাকা ক্রিয়েট করে রেখেছে। আর সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্টে ওরা 45,000 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু তার দাম 48,000 টাকা। কোথায় ইনভেস্ট করেছে? না গভর্নমেন্ট সিকিউরিটিজ 10% ইন্টারেস্ট। আর কোম্পানি 12% ডিবেঞ্চার আছে 1 লাখ। মানে এখনো 50,000 টাকা সিঙ্কিং ফান্ড ক্রিয়েট করার দরকার ছিল, তার মধ্যেই আমাদের অঙ্কটা এসে গেছে। অঙ্কটা তো 149 কি এবার গল্পটা শুনুন। এবার হচ্ছে কোম্পানি sold 30,000 government securities at 110% on 2499, the 149 এই যে তোমার 50,000 টাকা, না সরি, মানে 45,000 টাকা ছিল, তার 30,000 এটা কিন্তু ফেস ভ্যালু, এটা ফেস ভ্যালু নমিনাল ভ্যালু, মার্কেট ভ্যালু 48। তাহলে আর 15 থাকবে। 30,000 এ বিক্রি করছে, মানে বিক্রি করছে বলতে 110%, 110% মানে 33,000। অ্যাকচুয়ালি কিন্তু 30,000 এর 32,000 এখানে আছে, এটা কিন্তু এটা যদি 30,000 15 করো, এটা 32,000 16 হয়, কারণ এটা অলরেডি একটা প্রিমিয়ামে আছে। এইবার বিক্রি করছে 10% প্রিমিয়াম, মানে 33,000। মানে অ্যাকচুয়ালি লাভ হচ্ছে 1,000, সেটা আমরা পরে দেখছি। এই করলো করে এটা ইউটিলাইজ করছে the amount to redeem part of the debentures, part of the debentures 30,000 শোধ করছে, শোধ করছে আবার একটা প্রিমিয়াম অফ 10%। তাহলে এখানে দেখা যাবে যে ডিবেঞ্চার অ্যাকাউন্ট, সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট এন্ড সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। ডিবেঞ্চার অ্যাকাউন্টে প্রথমে আছে ব্যালেন্স বিডি 1 লাখ, ওরা বলে দিয়েছিল 1 লাখ টাকা ডিবেঞ্চার আছে 1 লাখ।
আগে ব্যালেন্স গুলো বেশি না। সিঙ্কিং ফান্ডে আছে 50,000, সিঙ্কিং ফান্ডে আছে 50,000, আর সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্টে আছে 45,000 টাকা ভ্যালু, কিন্তু 38,000 টাকা দাম। 45,000 টাকা তার ইনভেস্টমেন্ট ভ্যালু, আমরা ইনভেস্ট করেছি, কিন্তু তার দাম হচ্ছে 48,000। এইবার কি হচ্ছে না, রিডেমশন করছি আমরা 30,000। প্রিমিয়াম 10% প্রিমিয়াম, তাহলে 30,000 10% প্রিমিয়াম মানে 33,000, 3,000 টাকা প্রিমিয়াম। এই 33,000 টাকা আমরা ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করলাম। আর এই যে রিডেমশনটা গেল প্রিমিয়াম হচ্ছে 1 লাখ, 1 লাখ থেকে 30,000 যাবে, 3,000 টাকা এক্সট্রা পেমেন্ট করলাম। এই 3,000 টাকা আমার সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্ট থেকে এখানে নিয়ে আসতে হবে। সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্টে দেখো আমার 50 কোটি টাকা আছে। এই 50 এটা আমি পিএল থেকে ক্রিয়েট করেছি প্রতি বছর। তাহলে এই 50 থেকে আমার 3 লাখ কাজে লাগবে। কি কাজে লাগলো? প্রিমিয়াম। আর 30 কাজে লাগলো রিডেমশন, ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার। যেটা ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার রিডেমশন হলো সেটা জেনে যাবে। আমি পাঠিয়ে জেনারেটর থেকে সিঙ্কিং ফান্ড থেকে জেনারেটরে আমি পাঠিয়ে দেব। ওই যে বললাম ভ্যাটটা ফিল আপ করার জন্য। আর 3,000 টাকা এক্সট্রা প্রিমিয়াম যে রেগুলার লস, এইটা আমি গেলাম ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এটা অ্যাকচুয়ালি ডিবেঞ্চার অ্যাকাউন্টে জানা রেগুলার হোল্ডারে যায়। যাই হোক, একই ব্যাপার। ডিবেঞ্চারে 3,000 গেল, আমি এখানে যে পেমেন্ট করলাম 33, তাহলে আমার পড়বে 70। অ্যাকচুয়ালি কি হলো, 1 লাখে 30 70 লাখ 70 করে দেয়। 30 টা আমি 33 হিসেবে করছি, 3,000 আমার লস হচ্ছে। তাই সেই লসটা আমি আমার অলরেডি সিঙ্কিং ফান্ডে আছে 50, সেইখানে আমি এখানে নিয়ে গেলাম, সো দ্যাট ডিবেঞ্চার অ্যাকাউন্টে আমার ফেস ভ্যালু থাকে। ফেস ভ্যালু মানে 1 লাখ 33 বাদ গেল 70। এক্সট্রা পেমেন্ট করলাম, সেই এক্সট্রা পেমেন্টটা সিঙ্কিং ফান্ড থেকে নিয়ে আমি গেলাম। এবার সিঙ্কিং ফান্ডের অবস্থাটা দেখো, আমি জেনারেটর ট্রান্সফার করলাম। এইবার এখানে 1,000 টাকা প্রফিট, এটা কোথা থেকে? এটা নিচে যাওয়া। এইখান থেকে বুঝতে পারবে কত প্রফিট। সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্টে আমার 45,000 ইনভেস্টমেন্ট ছিল 38,000 টাকা ভ্যালু। তাহলে 45 এর 38 ভ্যালু থাকে। এবারে 45 এ 30 আমি বিক্রি করছি 33 এ, তাহলে পড়ে থাকছে 15, 30 এর 15 থাকছে, যার দাম 16। কেন না 45 থেকে 48 হয়, তোমরা ওয়ার্কিং সোনা করে দিয়েছি। প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট 30,000 টাকা ইনভেস্ট করে বিক্রি করছে 10% এ, তাহলে 48,000 এর প্রপোর্শনাল 30,000 এর প্রপোর্শনাল 32,000 তাই 1,000। আমি এভাবে বলবো না, তোমাদের এখানে এইভাবে বোঝাচ্ছি। 30 টা যদি 33 হয়, 30 টা যদি 33 হলো, এটা হয়েছে কি হয়েছে, লাভ হলো 3,000, তা নয়, কারণ 45 টা অলরেডি 48 দেখাচ্ছে। তাহলে 45 যদি 48 হয় 3,000 প্রফিট, তাহলে 45 30 যদি যায়, তাহলে এখানে 2,000 টাকা অলরেডি প্রফিট বুক আছে। আমি করছি 3,000 এ, তাহলে 1,000 আমার অ্যাকচুয়াল প্রফিট। আর ব্যালেন্স থাকছে 15,800। এই 1,000 আমার এখানে গেল সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্টে, এটা গেল। তাহলে ব্যালেন্স এখানে পড়ে থাকবে 800। ব্যালেন্স পড়ে থাকবে 800। এইবার সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স পড়ে থাকবে 15, নমিনাল ভ্যালু ক্যালকুলেটরে 16। একটু বোঝার চেষ্টা করো কি করে এই 1,000 টাকাটা বেরোবে। এখানে ব্যালেন্স 50 ওপেনিং থাকে আর সিঙ্কিং ফান্ড অ্যাকাউন্টে, আর আমার যদি 3,000 টাকা এই 50 প্রিমিয়াম শোধ করার জন্য
আর আমার যেহেতু 3 শোধ হচ্ছে সেটা জেনারেল ট্রান্সফার করতেই হবে সিঙ্কিং ফান্ড থেকে, তাহলে সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আমার প্রফিট কত হবে, এই যে সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্টের প্রফিট বলছে 1000, এইটা কিন্তু তোমাকে এখান থেকে পেতে হবে 30টা 33 হলো 15 থাকবেই, কেন থাকবে 45 যদি 48 হয় তাহলে 15 হলো, তাহলে এটা 33 এ পেয়েছিলে, এবার যোগ করো 49, মানে 49 বসাও 48, তাহলে আমার প্রফিট এই একটা অঙ্ক, এটা এই অঙ্কটাও দেখাচ্ছি, দেখিয়ে তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমি করে ছেড়ে দেব। এই অঙ্কটা হচ্ছে 400টা ডিবেঞ্চার ইস্যু করেছিল 1000 টাকা করে, তারপর 4 লাখ। ডিবেঞ্চার ইন্টারেস্টটা 5%, ইন্টারেস্ট 5%, কিন্তু ইস্যু করেছিল 980, তার মানে 20 টাকা ডিসকাউন্ট, 20 টাকা ডিসকাউন্ট মানে 2% ডিসকাউন্ট। আগে এই এন্ট্রিটা করে দেখো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 400 ডিবেঞ্চার 980, ডিসকাউন্ট 20 টাকা করে 1000 টু 5% চার্জ। এটা আমরা জানি, এটা আগে দিয়ে দেব, মানে সব এইবার হচ্ছে এই ডিবেঞ্চার হোল্ডারদের একটা অপশন দেওয়া হয়েছিল যে ওরা ডিবেঞ্চারটা কনভার্ট করতে পারে 8% প্রেফারেন্স শেয়ারে। আমি বললাম না শেয়ারে কনভার্ট করতে পারে, টাকা দেবেন, ওদের টাকা দিয়ে শোধ করবেন, ওদেরকে প্রেফারেন্স শেয়ার দিয়ে শোধ করবেন। সেই 8% প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে প্রিমিয়াম অফিস 20%, এবার দেওয়া হবে 20 টাকা করে প্রিমিয়াম ওই প্রেফারেন্স শেয়ার at any time within 5 years। হচ্ছে 1 বছর পরে যে 1 ইয়ার ইন্টারেস্ট অ্যাক্রু, কিন্তু কোম্পানি দেয়নি, রিমেন আনপেইড, কত পরে দেবে। এবারে হোল্ডার অফ 24 ডিবেঞ্চার আউট অফ 400, 24 জন ডিবেঞ্চার নোটিফাই হিজ ইন্টেনশন টু এক্সারসাইজ দ্য অ্যাবভ অপশন, মানে ওরা চেয়েছে যে হ্যাঁ আমাদেরকে তুমি 8% প্রেফারেন্স শেয়ার দিয়ে দাও, জানান করে প্রথমে ইস্যু হলো। তাহলে 1 বছর পর ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যাক্রুড ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট পেমেন্ট হয়নি, কিন্তু পেমেন্ট তো ডিবেঞ্চার ইন্টারেস্ট ব্যাংক করে দিত, কিন্তু পেমেন্ট না হলো আমাদের ইন্টারেস্ট অ্যাক্রুড এর রেটটা দেখাতে হবে, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট, ডিবেঞ্চার ইন্টারেস্ট টু অ্যাক্রুড ডিবেঞ্চার ইন্টারেস্ট। এইবার যেটা পরিশোধ করছি, কাদেরকে পরিশোধ করব, ওই 24 জন যারা চেয়েছে তাদের ডিবেঞ্চারের দাম কত 1000, তাহলে 24000, 5% ডিবেঞ্চার 24000, এদের কি দিচ্ছি, এদের প্রেফারেন্স শেয়ার দিচ্ছি। এই প্রেফারেন্স শেয়ার দিচ্ছি 20 টাকা প্রিমিয়াম, তার মানে এই 24000 টাকা এক একটা প্রেফারেন্স শেয়ার দাম 120 টাকা উইথ প্রিমিয়াম 20 রুপিস প্রিমিয়াম, তাহলে 120 টাকা। তাহলে তুমি 120 দিয়ে ভাগ করো 24000 কে, তাহলে ওদের অ্যাকচুয়ালি আমি 20000 প্রেফারেন্স শেয়ার দিচ্ছি, 20000 টাকা 4000 টাকা প্রিমিয়াম, মানে এটা কিন্তু প্রিমিয়াম অন ডিবেঞ্চার নয়, যে শেয়ারটা ইস্যু করছি শেয়ারটার দামই 4000 টাকা বেশি। তাহলে ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার টাকা 20000 টু শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট 4000। খেয়াল করো শেয়ার প্রিমিয়াম, এটা প্রিমিয়াম অন ডিবেঞ্চার প্রিমিয়াম নয়, হয়ে গেল। এবার আমি ওই যে 24000 টাকাটা আমি শোধ করে দিলাম, তাহলে 24000 বাই 4 লাখ, 24000 বাই 4 লাখ ইনটু 8000, মানে 8000 ছিল আমার ডিসকাউন্টটা, এইটা এই 8000 যতটা শোধ করলাম তত প্রপোর্শনে আমি ডিসকাউন্ট অন ডিবেঞ্চারটা পিএল এ ট্রান্সফার করব, মানে পিএল অ্যাকাউন্টে ডেবিট করে দেব। এইটাই আমি বলছিলাম, দেখো এখানে যে ডিসকাউন্টটা করেছে আমি যতটা শোধ করছি ততটা, তাহলে 24000 শোধ 24 বাই 4 লাখ,
ঠিক তাহলে আমি আগে অঙ্কটা যখন বলছিলাম 1/5 অফ 12,000 হবে, যেটাকে ওরা 5431 এর ডিসকাউন্ট প্রথম অঙ্কটা ভাগ করছিল, সেটা না করে এটাই বেটার, মানে যতটা ডিভিশন আমি শোধ করছি ততটার ডিসকাউন্ট আমি পিএল এ ট্রান্সফার করব। দিস ইজ আই সাপোর্ট দিস ওয়ান। এবার ব্যালেন্স শিটে যদি দেখো, ব্যালেন্স শিটে তোমার নতুন করে প্রেফারেন্স ক্যাপিটাল 20,000 দিল, তার প্রিমিয়াম 4,000, ডিবেঞ্চার 4 লাখ ছিল, 24 হয়ে গেল 3,76,000, ইন্টারেস্ট পেমেন্ট করে তাই লায়াবিলিটি পড়ে থাকবে, অ্যাকাউন্ট ইন্টারেস্ট 20,000 ভবিষ্যতে পেমেন্ট করতে হবে। আর ডিসকাউন্ট ডিবেঞ্চার 8,000 ছিল, 480 এখন আমি পিএল এ ট্রান্সফার করলাম 7,520। এটা কিন্তু মেলাতে যেও না, সাইড, কারণ আমি বাকি যে আইটেমগুলো ব্যালেন্স শিটে থাকবে সেগুলো একটা দেখাচ্ছি না, জানি না দেখাবো অঙ্কে দেয়া নেই। সুতরাং এটা মেলাতে যেও না, কিন্তু যেটুকু অঙ্কটা আমরা করলাম তার রিফ্লেকশনটা ব্যালেন্স শিটে এইভাবে থাকবে। তাই জন্য বলছি কি ইনক্লুডস। এই হচ্ছে ব্যাপার। অঙ্কগুলো দেখো, দেখলে আস্তে আস্তে তোমাদের দিস ইজ দ্য লাস্ট প্রবলেম, এটা হয়ে যাবে। আমি পরবর্তী প্রেফারেন্স করব। এটা এখানে শেষ হলো। তোমরা এই অঙ্কটা দেখে পরবর্তী প্রশ্ন থাকে আমাকে করো। এবারে হোস্ট একটু আনমিউট করো, দেখি যদি ওদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা করব। সবাই আনমিউট আছে, ওরা চাইলে আপনার সাথে কমিউনিকেট করতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বলো। স্যার एग्जांपल 1 এর যে 5/15 যেটা ছিল 12,000 এর উপর, ওটা একটু বোঝাবেন? ওটাকে 5/15 করো না, ওটাকে 1/5 করো। শোনো আমি বলছি, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তোমার এই যে 12,000 টাকা ডিসকাউন্ট, এটা তো লস। এই লসটাকে আমার পিএল এ ট্রান্সফার করতে হবে। পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট বা ডেবিট ট্রান্সফার করতে হবে। কোন প্রপোর্শনালে করবে? যত টাকা ডিবিটটা শোধ করছি তত টাকার উপর যে ডিসকাউন্টটা সেটাকে শিফট করব। শোধ করছি কত? শোধ করছি প্রথম বছর 40, আউট অফ কত? আউট অফ 2 লাখ, তাহলে 40/2 লাখ মানে 1/5। সেই 1/5 অফ 12,000 আমি শেড করব। ওরা যেটা করেছে সেটা না করে ওরা কি করেছে, ওরা প্রথম বছরে ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং ছিল 2 লাখ, তারপরে বছর ছিল 1,60,000, তারপরে 1,20,000, তারপরে 80, তারপরে 40। এই রেশিওতে করেছে। ডোন্ট ডু দ্যাট। যেটুকু শোধ হয়ে যাচ্ছে সেই শোধের উপরে তাহলে তো এটা 2400 হবে। 2400, কারেক্ট। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ডিবেঞ্চারটা আমাদের হয়ে গেল। ডিবেঞ্চার ইস্যু হলো, ডিবেঞ্চার রিডাকশন হলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা ক্লাসটা শেষ করি। স্যার বলছিলাম এই কতটা পুরো বইটা কি সবটা কি আপনি করাবেন? না, কে করাচ্ছে? আমি ছাড়া আর কে করাচ্ছে? আর্টিফিশিয়াল করাচ্ছে না বলে মনে হয় আমার। তাই ঠিক আছে, চলুন যতটা পারি করি আমরা। আমি এর প্রেফারেন্স শেয়ার করাবো, তারপর রয়্যালটি যেমন আমাদের চ্যানেলে টোটাল শেষ হলো 3 আর আগে 4 চ্যাপ্টার শেষ হলো। মানে আগের দিন আর আগের দিন নিয়ে একটা চ্যাপ্টার, মানে ডিবেঞ্চার, সেটা ইস্যু আর রিডাকশন, ডিবেঞ্চার শেষ হলো। তার আগে প্রথম করলাম সেলফ ব্যালেন্সিং এন্ড সেকশনাল ব্যালেন্সিং, তারপর করেছিলাম কি গুডউইল আর গুডউইল না, হ্যাঁ তাই তো, সুলভ শেয়ারের মূল্যায়ন। ওই গুডউইল এন্ড ভ্যালুয়েশন অফ শেয়ার, এটা কি ছিল?
হ্যাঁ ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড ভ্যালুয়েশন অফ শেয়ার ওইটা হয়েছিল। আর একটা করেছি সেকশনাল ব্যালেন্সিং, সেলফ ব্যালেন্সিং, তারপরে শাখা ব্রাঞ্চ করিয়েছি। তাহলে ওখানে তিনটে আর একটা চারটে শেষ হলো। আমি পরের দিন রিডিউকশন অফ প্রেফারেন্সটা করব। হ্যাঁ স্যার ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এখন প্রতিদিন প্রশ্ন থাকে না ওকে সেরকম ইম্পর্টেন্ট। আগে যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এই থেকে সেগুলো আমরা করি, তারপর সময় থাকলে করব। স্যার বলছিলাম যে মানে বইয়ের মধ্যে আমাদের যে অঙ্কগুলো মানে এক্সাম্পল দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করলেই কি হবে আপাতত আমাদের? ইনাফ এই তো আমি যা করাচ্ছি এগুলো করব তাহলেই হবে। ওকে ঠিক আছে স্যার এমসিকিউ হবে তো? এমসিকিউ পাঠানো হবে তো? এমসিকিউ পাঠানো হবে তো পরীক্ষা? হ্যাঁ বুঝতে পারছি না, বলো। বলছি এমসিকিউ পাঠানো হবে তো পরীক্ষা? এটা এখন আমি বলতে পারছি না, এটা এখন বলতে পারছি। স্যার আমাদের এক্সামের টাইম কি মানে জুন জুলাইতেই হবে নাকি মানে তার পেছনেও পারে? আমায় প্রশ্ন করো না, এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের উত্তর দিতে পারবে, তাও এখন দিতে পারবে না, কারণ যেহেতু আমরা একটা টালবাটাল অবস্থার মধ্যে যাচ্ছি। হ্যাঁ সবকিছু স্টেবিলাইজ হোক, তারপর ঠিক উত্তরগুলো পাবে। এখন জাস্ট পড়াশোনাটা চালিয়ে যাবে। ওকে স্যার। ওকে তাহলে হোস্ট বলি কমপ্লিট করতে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার এরপর তো বললে না হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ।